সেটি কি ভাই? সেটি হচ্ছে কি সভ্যতা। মানুষের যে চেষ্টার ফলে যে বিজ্ঞান ও প্রযুক্তি কলা কৌশল বিভিন্ন যে নতুন নতুন আবিষ্কার ঘটে, সেটি হচ্ছে কি সভ্যতা। সংস্কৃতির যে চূড়ান্ত পর্যায়ে উন্নতির অবস্থা, সেটি হচ্ছে সভ্যতা। যেমন মানুষ হচ্ছে এক সময় কি করতো, আগুন এবং হাতিয়ার এসব কিছুর ব্যবহার জানতো না, পরবর্তীতে মানুষ আসলে এগুলো ব্যবহার শিখেছে। আগুন যে জবে থেকে আবিষ্কার হয়েছে, মানুষ আগুনের ব্যবহার শিখেছে। সেদিন থেকেই কি হয়েছে, সভ্যতার উত্তরণ ঘটেছে। এখনো পৃথিবীতে অনেক অসভ্য জাতি আছে। এখন অসভ্য বলতে আমরা হচ্ছে অন্য জিনিসকে বুঝি, বাট অসভ্য হচ্ছে যাদের মধ্যে হিউম্যান কালচারের যে ভালো দিকগুলো, অর্থাৎ যেমন আমরা হচ্ছে খাবারের আগে কি করি, হাত ধুয়ে খাবার খাই। খাবার খাই কি করে খাবার খাই আমরা, ধরো খাবার রান্না করে খাই। হ্যাঁ, এগুলো হচ্ছে সভ্যতা সংস্কৃতির অংশ। এখন রান্না করার ক্ষেত্রে হচ্ছে কি, যখন এক সময় কি করা হয়তো কাঁচা খাওয়া হইতো, কিন্তু এক সময় যে রান্না করে খাই, এই যে সংস্কৃতির পরিবর্তনটা, উন্নত একটা পর্যায়ে এসেছে। আসলে এটি হচ্ছে কি সভ্যতা। তো যবে থেকে মানুষ হচ্ছে কি আগুন ব্যবহার শিখেছে, সেদিন থেকে মানুষের সভ্যতার সৃষ্টি হয়েছে। তো একটি কথা আছে যে কি, তোমরা লিখে নিতে পারবা, এখানে উক্তি আসতে পারে, কে বলে থাকে এটা। মেকাইবার একটা কথা আছে যে কালচার ইজ হোয়াট উই আর এন্ড সিভিলাইজেশন ইজ হোয়াট উই ইউজ অর এম। ঠিক আছে, যে আমরা যেটা ব্যবহার করি বা যেটা আমাদের আছে সেটা হচ্ছে সভ্যতা, আর আমরা যা সেটাই হচ্ছে কি সংস্কৃতি। সো আমরা এইরকম কিছু সভ্যতা সম্পর্কে জানবো, পুরনো কিছু সভ্যতা সম্পর্কে জানবো। রেকর্ডিং কি চালু করছিলাম? হ্যাঁ। জি ভাইয়া, চালু করেছেন। আমরা সভ্যতা সম্পর্কে জানবো, কিভাবে সভ্যতার উত্তরণ ঘটেছে। প্রথমে তোমরা স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছ, সেটি হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। কোন সভ্যতা? মেসোপটেমিয়া সভ্যতা। মেসোপটেমীয় সভ্যতাটা কি? পৃথিবীর সবচেয়ে পুরাতন যে সভ্যতা, সেটি হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। তোমাকে আসতে পারে পরীক্ষায় যে কোনটি হচ্ছে পুরনো সভ্যতা বা প্রাচীন সভ্যতা। মিশরীয় সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, সিন্ধু সভ্যতা, এরপরে আছে ইনকা সভ্যতা, মায়া সভ্যতা, মাচু পিচু হচ্ছে সভ্যতার অংশ বা এই সভ্যতা। হ্যাঁ, এগুলো সম্পর্কে আসতে পারে। তো সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি ভাই? মেসোপটেমিয়া সভ্যতা। এই যে এখানে দেওয়া আছে, দা মেসোপটেমিয়ান সিভিলাইজেশন, পৃথিবীর প্রাচীনতম সভ্যতা। তাহলে পৃথিবীর প্রাচীনতম সভ্যতা হচ্ছে কোনটি? একেবারে মেসোপটেমিয়া। এটি আসতে পারে পরীক্ষায়, এটি হচ্ছে আমাদের আন্তর্জাতিক অংশের কিন্তু এই আজকের ক্লাসটি, হ্যাঁ, সাধারণ জ্ঞানে। মেসোপটেমিয়া সভ্যতা। এই মেসোপটেমিয়া সভ্যতা উঠেছে আসলে, তোমাদের এর আগেও হয়তো তোমাদের একবার পড়িয়েছি আমি, যে ফোরাত এবং হচ্ছে কি দজলা, অর্থাৎ টাইগ্রিস। টাইগ্রিস এবং ইউফ্রেটিস, দুটো নদীর মাঝখানে একটি আহ, আহ, ভূখণ্ড হয়েছিল, যেটি বর্তমান ইরাক। সেই ইরাকে আসলে মেসোপটেমিয়া সভ্যতার উন্মেষ ঘটেছে। বুঝতে পারছো? এই যে এখানে তো দেওয়া আছে যে আনুমানিক খ্রিস্টীয় 5000 অব্দে, খ্রিস্টপূর্ব 5000 অব্দে, অর্থাৎ কত বছর আগে আজ থেকে তাহলে বলো তো? 7000 বছর আগে। কত বছর আগে? 7000 বছর আগে ইরাকে টাইগ্রিস, অন্য নাম দজলা, ও ইউফ্রেটিস অন্য নাম ফোরাত। টাইগ্রিস নদীর অন্য নাম কি ভাই? দজলা। ইউফ্রেটিস নদীর অন্য নাম কি? ফোরাত। এই যে ইউফ্রেটিস, ফ্রেত আর ফোরাত, এই দুটো মানে কাছাকাছি উচ্চারণ। সো তোমরা এভাবে মনে রাখতে পারো যে ইউফ্রেটিস হচ্ছে ফোরাত, আর বাকি যেটি থাকবে টাইগ্রিস, সেটি হচ্ছে দজলা। ভাইয়া এটার পিডিএফ দিবেন না নোট করবো আমরা? কি বলছো? বলছি এটার পিডিএফ দিবেন না আমরা নোট করবো এগুলো? হ্যাঁ, পিডিএফটা দিয়ে দেবো, বা অতিরিক্ত যে তথ্যগুলো বলি সেগুলো তোমরা লিখে রাখবে। আমি বলবো তোমরা লিখবা, আমি যদি বলি এটা লিখো তাহলে লিখবা। হ্যাঁ, যেমন ওকে। এখন বলতেছি, এই দেখো, আমরা জানি এই যে ফোরাত নদী,
ফোরাত নদী একটা ইসলামিক ইতিহাসের হচ্ছে একটা সংস্কৃতি, ইসলামিক ইতিহাসের মিল আছে ফোরাত নদীর সাথে। যে ইরাকের কারবালাতে যে ফোরাত নদীর তীরে ইমাম হাসান শহীদ হয়েছেন, জানো না? সরি, ইমাম হোসেন। ঠিক আছে। এখন যদি তোমাকে আসে পরীক্ষা যে কারবালা, এটি তোমাদের বাংলা পরীক্ষাতেও আছে, কিন্তু যে কারবালা হচ্ছে কি, কোথায় অবস্থিত? ইরাকে অবস্থিত কারবালা। হ্যাঁ, তো ইরাকের হচ্ছে গুরুত্বপূর্ণ কয়েকটি শহর আছে, কারবালা আছে। এরপরে হচ্ছে ইরাকের রাজধানীর নাম কি, কেউ বলতে পারবে? ইরাকের রাজধানী এর আগে বলেছিলাম। বাগদাদ। ধন্যবাদ, বাগদাদ। তো তোমরা লিখে নিতে পারো। এখন আমরা রাজধানী নিয়ে কেন আলোচনা করি? তোমাদের রাজধানী, দেশ এবং মুদ্রা, এগুলো থেকে আন্তর্জাতিক অংশে প্রশ্ন আসবে। সো তুমি যখন কোনো বিষয়ে, ছোট বিষয় নিয়ে আলোচনা করো, তখন ওই কোনো দেশ চলে আসলে ওখানে জানার চেষ্টা করবা যে ওই দেশের রাজধানী কি বা মুদ্রা কি। নতুবা এইভাবে আলাদা আলাদা ভাবে বই থেকে পড়ে মুখস্থ করবা সারাদিন বসে বসে, এই দেশের রাজধানী এটি, মুদ্রা এটি, রাজধানী এটি, মুদ্রা এটি। এর চেয়ে কোনো দেশের নাম যদি তোমার কোনো আলোচনার মধ্যে আসে, সাথে সাথে ওই দেশের রাজধানীটা বা মুদ্রাটা জানার চেষ্টা করবা, এইভাবে তোমার হয়ে যাবে। ঠিক আছে। তো দেখো আমরা, ইউফ্রেটিস অন্য নাম হচ্ছে ফোরাত নদীর উর্বর তীরাঞ্চলে মেসোপটেমিয়া সভ্যতার বিকাশ ঘটে। তাহলে এটি কোথায় বিকাশ ঘটেছিল ভাই? ইরাকে। কোথায়? ইরাকে। এবং এটি ছিল প্রাচীনতম সভ্যতা। বুঝতে পারছো? এরপর দেখো, পাচ্ছি। এদের ভিন্ন ভিন্ন নাম থাকলেও একই ভূখণ্ডে গড়ে ওঠায় একত্রিত ভাবে এই সভ্যতা গুলোকে বলা হয় মেসোপটেমীয় সভ্যতা। আমরা সামনে দেখবো এর হচ্ছে কয়েকটি নাম আছে, যেমন ব্যাবিলনীয়, অ্যাসিরীয়, ক্যালিডীয়, হ্যাঁ, সুমেরীয়। এই ধরনের নাম আছে, এই মেসোপটেমীয় সভ্যতারই অংশ সবগুলো। হ্যাঁ। তো সেক্ষেত্রে আমরা পুরো সবগুলোকে মিলে কি বলা হয়? মেসোপটেমীয় সভ্যতা। বুঝতে পারছো? এই দেখো, এই যে মেসোপটেমিয়া একটি গ্রিক শব্দ। মেসোপটেমিয়া কোন শব্দ? গ্রিক শব্দ। গ্রিক শব্দ। এটি মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট। মেসোপটেমিয়া কোন শব্দ? এর অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি। দুই নদীর, কোন কোন নদীর কারণে এই দুই নদীর মধ্যবর্তী ভূমি বা মেসোপটেমিয়ার নাম আসছে? ওই যে ইউফ্রেটিস আর দজলা, টাইগ্রিস, ফোরাত। দজলা এবং হচ্ছে ফোরাত, এই নদীর মধ্যবর্তী ভূমিতে এটি অবস্থিত। আধুনিক ইরাক, ইরান, তুরস্ক, সিরিয়া ও কুয়েত রাষ্ট্রগুলো প্রাচীন সভ্যতার অংশ ছিল, তবে বেশিরভাগ ইরাকে অবস্থিত। কোথায় অবস্থিত বেশিরভাগ? ইরাকে। এই যে আমরা জানি ইরাকে হচ্ছে কি আছে, ব্যাবিলনের শূন্য উদ্যান আছে। এই ব্যাবিলনই হচ্ছে কি এই মেসোপটেমিয়া সভ্যতার একটি অংশ, নাম আর কি, একটা অংশ। মেসোপটেমিয়া সভ্যতাকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, এর মধ্যে ব্যাবিলনীয়। এই যে দেখো, মেসোপটেমিয়া সভ্যতার অন্তর্ভুক্ত রয়েছে সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, অ্যাসিরীয় সভ্যতা এবং ক্যালেডীয় সিভিলাইজেশন বা ক্যালেডীয় সভ্যতা। এগুলো সবগুলোই হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতার অংশ। আমরা এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি তাহলে, এই যে প্রাচীনতম সভ্যতা বিশ্বের, মেসোপটেমিয়া অর্থ কি? হ্যাঁ, এরপরে হচ্ছে কি এটি কোন জায়গাতে অবস্থিত ছিল, এটি। এবং আমরা দেখব সামনে, এবং কোন সভ্যতার কি কি আবিষ্কার আছে, এগুলো আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আমরা দেখাবো সামনে। তাহলে এই সুমেরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা কি ভাই? ওই যে মেসোপটেমিয়া সভ্যতার একটি অংশ, অংশ বা একটি প্রকার। এই যে মেসোপটেমিয়াতে সবচেয়ে প্রাচীন সভ্যতা গড়ে তুলেছিল সুমেরীগণ। কারা? সুমেরীয়গণ। আমরা বলেছিলাম যে মেসোপটেমিয়া সভ্যতা হচ্ছে প্রাচীন সভ্যতা। এখন এই মেসোপটেমিয়ার মধ্যে চারটি সভ্যতা রয়েছে, এগুলো তো এগুলোর মধ্যে প্রাচীন কোনটি? সুমেরীয় সভ্যতা। তাহলে এখন যদি তোমার অপশনে মেসোপটেমিয়া না থেকে সুমেরীয় সভ্যতা থাকে, তাহলে আমরা সুমেরীয় দেখাবো। বুঝতে পারছো? কারণ মেসোপটেমিয়ার মধ্যেই হচ্ছে সুমেরীয় সভ্যতাটা। চারটি সভ্যতা মিলে মেসোপটেমিয়া, কিন্তু চারটির একেবারে যেটি পুরনো সেটি হচ্ছে সুমেরীয়। বুঝতে পারছো? সুমেরীয়দের জি। আদি নিবাস ছিল এলামের পাহাড়ি অঞ্চলে, সিরিয়ার এটি। হ্যাঁ, এটি কোথায়? সিরিয়ার এলামের পাহাড়ি অঞ্চলে ছিল সুমেরীয় সভ্যতার আদি নিবাস। খ্রিস্টপূর্ব 4000 অব্দে এদের একটি শাখা মেসোপটেমিয়ার দক্ষিণে বসতি গড়ে তোলে। সুমেরীয়দের আয়ের মূল উৎস ছিল কৃষি। এটি ইম্পর্টেন্ট। ঠিক আছে। সুমেরীয়দের আয়ের মূল উৎস ছিল কি? কৃষি। তারা উন্নত সেচ ব্যবস্থা গড়ে তুলেছিল। তাহলে মেসোপটেমিয়াদের অবদান কোথায় ভাই? কৃষিতে। তাদের অবদান কোথায়?
আমরা জানি যে দেখছি। রোমানীয়দের সব রোমান সভ্যতার হচ্ছে বা রোমান সিভিলাইজেশনের আহ, অবদান হচ্ছে আইনে। তো এভাবে তুমি মনে রাখতে হবে, সুমেরীয়দের আয়ের মূল উৎস ছিল কৃষি, তারা উন্নত সেচ ব্যবস্থা গড়ে তুলেছিল। এটাও ইম্পর্টেন্ট, সুমেরীয়গণ কিউনিফর্ম নামে একটি নতুন লিপির উদ্ভাবন করে। দেখছো? এরপরে আর মিশরীয়রা হচ্ছে কি, কোন লিপি উদ্ভাবন করেছিল? হায়ারোগ্লিফিক্স, আমরা সেখানে যাব। কিউনিফর্মকে বলা হয় অক্ষর ভিত্তিক বর্ণলিপি। কি বলা হয় ভাই? অক্ষর ভিত্তিক বর্ণলিপি। আমরা দেখেছি যে হায়ারোগ্লিফিক্সে আছে তারা বিভিন্ন বস্তু এঁকে ভাষা প্রকাশ করত। আর কিউনিফর্ম হচ্ছে কি ভাই? অক্ষর দিয়ে। হ্যাঁ, অক্ষর ভিত্তিক বর্ণলিপি। তাহলে তোমার যদি পরীক্ষা আসে কিউনিফর্ম কোন সভ্যতার উদ্ভাবন, তাহলে কোন সভ্যতা? সুমেরীয় সভ্যতা। সুমেরু। সুমেরীয় না থেকে যদি এইভাবে থাকে, কিউনিফর্ম কোন সভ্যতার উদ্ভাবন? মেসোপটেমীয়, মিশরীয়, বা হচ্ছে সিন্ধু, বা যদি হচ্ছে দেখে ইনকা সভ্যতা, তাহলে কোনটি হবে? মেসোপটেমিয়া। তখন কি হবে? মেসোপটেমীয়। সুমেরীয়দের বর্ণমালার কোনোটি দেখতে ইংরেজি বি এর মতো ছিল। কিউনিফর্ম হলো পাঠ উদ্ধারকৃত পৃথিবীর সর্বপ্রাচীন লিপি। পাঠ পাঠ উদ্ধারকৃত, ঠিক আছে? যে পাঠ্যে উদ্ধারকৃত যে প্রাচীন লিপি, অর্থাৎ লেখা অবস্থায় যে লিপি পাওয়া গেছে, এটা হলো প্রাচীন, সেটা হচ্ছে কি? কিউনিফর্ম। ইউনিফর্ম লিপিতে লেখা হয় বিখ্যাত মহাকাব্য গিলগামেশ, এটি মোস্ট ইম্পর্টেন্ট। গিলগামেশ, গিলগামেশ কোথায় লেখা হয় ভাই? কোন লিপিতে লেখা হয়? ইউনিফর্ম। ইউনিফর্ম। ইউনিফর্ম লেখা হয়, ইউনিফর্ম লিপিতে লেখা হয় গিলগামেশ। প্রাচীন হচ্ছে কি? বিখ্যাত মহাকাব্য, সেটি হচ্ছে, নাম কি সেটির? গিলগামেশ, এটি মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে তাহলে আমরা কিউনিফর্ম যদি আসে, তাহলে সেটি হচ্ছে কোন সভ্যতার অংশ? সুমেরীয় সভ্যতার অংশ বা মেসোপটেমীয় সভ্যতার অংশ। এরপরে হচ্ছে গিলগামেশ লেখা হয়েছে কিউনিফর্মে, মহাকাব্য। এরপরে দেখো ওই যে জল ঘড়ি ও চন্দ্র পঞ্জিকা, অর্থাৎ চাঁদ ক্যালেন্ডার বা লুনার ক্যালেন্ডার। এই যে লুনার, ইংরেজিতে চাঁদকে কি বলে বলো তো? মুন। এই মুনের অ্যাডজেক্টিভ ফর্ম বা ল্যাটিন ফর্ম, ল্যাটিন অ্যাডজেক্টিভ আর কি। এই মুনের হচ্ছে অ্যাডজেক্টিভ হচ্ছে লুনার। মুনের অ্যাডজেক্টিভ কি? লুনার। লুনার। স্লাইন ছিল না তোমরা? স্লাইন, স্লাইন ছিল না? স্লাইন, খাবার স্যালাইন চিনো? জি। চিনি। স্লাইন, এই স্লাইনটা মূলত কি বলতো? এটি নাউন ফর্ম নাকি অ্যাডজেক্টিভ ফর্ম? এই সল্ট আছে না, অ্যাডজেক্টিভ। সল্ট, লবণ, এই লবণের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে স্লাইন। সল্টের অ্যাডজেক্টিভ ফর্ম স্লাইন। বুঝতে পারছো? এই যে আবার আছে না বার্ড, বার্ড মানে পাখি, পাখির অ্যাডজেক্টিভ ফর্ম কি বলতো? এভিস। এভিয়েন। এগুলো কিন্তু আছে, এভিয়ান। এভিয়েন। এভিয়ান। আর এই মুনের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে লুনার। তাহলে এই যে চন্দ্র ঘড়ি, চন্দ্র পঞ্জিকা, জল ঘড়ি, লুনার ক্যালেন্ডার, এগুলো কার আবিষ্কার করছে? সুমেরীয়রা বা সুমেরীয়। মেসোপটেমিয়। ঠিক আছে? যদি অপশনে সুমেরীয় না থাকে, মেসোপটেমীয় থাকে, তাহলে মেসোপটেমীয় দাগাতে হবে। বুঝতে পারছো? এরপর আমরা যে সভ্যতায় সুমেরীয়দের অবদান হচ্ছে হুইল আবিষ্কার বা চাকা আবিষ্কার। একেবারে যেগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের জন্য সাজিয়ে এখানে রাখছি। সভ্যতায় সুমেরীয়দের সবচেয়ে বড় অবদান কি? চাকা আবিষ্কার। এখন যদি তোমার পরীক্ষা আসে চাকা আবিষ্কার কোন সভ্যতার অংশ, কোনটা হবে? সুমেরীয়। সুমেরীয়। তাহলে সুমেরীয় কিন্তু মেসোপটেমিয়া। আইনের ক্ষেত্রে সুমেরীয় শাসক উর নামুর অবদান গুরুত্বপূর্ণ হয়েছে, তার আছে
তিনি সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে লিখিত আইনের প্রবর্তন করেন, যা কোড অর উর নামু নামে পরিচিত বা উর নামুর আইন। পৃথিবীর ইতিহাসে লিখিত আইনের প্রবর্তক কে? উর নামু। এবং তার লিখিত আইনের নাম কি? কোড অফ উর নামু। এবার মেসোপটেমীয় সভ্যতার আরেকটি অংশ, আমরা সেটা চলে যাচ্ছি ব্যাবিলনীয় সভ্যতা। কোন সভ্যতা? ব্যাবিলনীয় সভ্যতা। এখন থেকে মোবাইল দেখবো না নিয়মিত। ব্যাবিলনীয় সভ্যতা সিরিয়ার মরুভূমি অঞ্চলের অ্যামোরাইট জাতি আনুমানিক 2050 খ্রিস্টপূর্বাব্দে, অর্থাৎ আজ থেকে কত, 4000 বছর আগে মেসোপটেমিয়া অঞ্চলে একটি নগর সভ্যতা গড়ে তোলে এই ব্যাবিলনীয়রা। ব্যাবিলনীয় সভ্যতার স্থপতি ছিলেন বিখ্যাত অ্যামোরাইট নেতা হাম্বুরাবি। তাহলে ব্যাবিলনীয় সভ্যতার স্থপতি কে ছিলেন? কে? হাম্বুরাবি। এই হাম্বুরাবির আইন আছে, এই যে দেখো নিচে আছে। হাম্বুরাবি লিখিত আইন প্রণয়ন করেন, যা কোড অফ হাম্বুরাবি নামে পরিচিত। এটি হচ্ছে ব্যাবিলনীয়। তাহলে আমরা যদি কমন ভাবে আসি মেসোপটেমীয় এবং মেসোপটেমিয়ার মধ্যে কিন্তু ইতিমধ্যে আমরা দুটো আইন পেয়েছি, একটা হচ্ছে উর নামু আর একটা হচ্ছে কার? হাম্বুরাবি। উর নামুটা ছিল মেসোপটেমিয়ার কিসের মধ্যে? সুমেরীয়র মধ্যে। আর হাম্বুরাবি আইন ছিল ব্যাবিলনীয় সভ্যতার মধ্যে। পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায় ব্যাবিলনের উত্তরের গাথুর শহরের ধ্বংসাবশেষে। পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায় কোথায়? মানচিত্র পাওয়া যায় কোথায়? গাথুর শহরের ধ্বংসাবশেষ। ব্যাবিলনীয় সভ্যতায়। গাথুর শহরে কোথায় পাওয়া যায় সেটা দরকার নাই, কিন্তু কোন সভ্যতায় পাওয়া গেছে প্রাচীনতম মানচিত্র? ব্যাবিলনীয় সভ্যতায়। এখন যদি তোমাকে প্রশ্ন করি যে পৃথিবীতে সর্বপ্রথম মানচিত্র এঁকেছে কারা, বলো তো? এঁকেছে কারা? ব্যাবিলনীয়রা। ব্যাবিলনীয়রা। গ্রিক, গ্রিক। আমি তোমাদের পড়িয়েছিলাম কিন্তু ওই যে মৌলিক শিক্ষার মধ্যে। গ্রিকরা কিন্তু প্রথম ম্যাপ এঁকেছে, ঠিক আছে? ম্যাপ তৈরি করছে কারা? গ্রিক। গ্রিকরা। আচ্ছা বলো তো, বাংলাদেশের ম্যাপ আঁকছে কারা? মানে বাংলাদেশের ম্যাপ ইংরেজরা। নাম কি ভাই? তাদের নাম আছে তো। রেড ক্লিফ না নাকি? রেড ক্লিফ ইন্ডিয়ার ম্যাপে গেছে। বাংলাদেশের ম্যাপের প্রথম হচ্ছে পূর্ণাঙ্গ প্রকাশ করে বাংলাদেশ ম্যাপ, সেটা ছিল প্রথম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। কারা? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আচ্ছা আমরা এখানে আসি। তাহলে আমাদের এই পর্যন্ত ব্যাবিলনীয় সভ্যতা আছে। ও আরেকটি আছে যে ব্যাবিলনীয় সভ্যতা কি বলে? ব্যাবিলনের শূন্য উদ্যান। কি উদ্যান ভাই? লিখে নাও। এই যে ব্যাবিলনীয় শূন্য উদ্যান, এটা কোথায়? এই যে ব্যাবিলনীয় সভ্যতার অংশ। এবং ব্যাবিলনের একজন নেতা ছিলেন নেবুচাঁদ নেজার। তার নাম কি? এখানে হচ্ছে ইংরেজি লেখা যায় না, বুঝছো? মানে বাংলা লেখা যায় না। এটা শূন্য অত্যন্ত। আমি এইভাবে লিখি, তোমরা বাংলা লিখে নাও, হ্যাঁ? নেবুচাঁদ, ধরো লেখলাম আর কি বাংলায়। বুঝে নেব। নেবুচাঁদ নেজার, ঠিক আছে? তো এই নেবুচাঁদ নেজার হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতার অংশ, মানে সরি নেতা, নেবুচাঁদ নেজার। এই নেবুচাঁদ নেজার কি করেছে জানো? নেবুচাঁদ নেজার, এই যে বর্তমানে ইসরায়েল আছে, ইহুদি রাষ্ট্র, হ্যাঁ, ইসরায়েল, এই ইসরায়েলিদেরকে অর্থাৎ ইহুদিদেরকে উৎখাত করছে এই ব্যাবিলন থেকে নেবুচাঁদ নেজার। এখান থেকে উৎখাত করার পরেই তারা বর্তমানে এই যে ফিলিস্তিন গিয়ে দখল করেছিল আর কি, অর্থাৎ বর্তমান যেখানে আছে সেটিতে দখল করেছিল। এই নেবুচাঁদ নেজার যখন তাদেরকে তাড়িয়ে দিয়েছিল এই ব্যাবিলন থেকে। বুঝতে পারছো? খুব ইম্পর্টেন্ট। তাহলে নেবুচাঁদ নেজার তাড়িয়ে দিয়েছিল কাদেরকে? ইহুদিদেরকে এখান থেকে। আমরা আসি অ্যাসিরীয় সভ্যতা। ব্যাবিলন থেকে 200 মাইল উত্তরে টাইগ্রিস নদীর তীরে আসুর নামে একটি সমৃদ্ধ শহর গড়ে ওঠে। সেটি ছিল আসুর অ্যাসিরীয় সভ্যতার অঞ্চল। ইতিহাসে অ্যাসিরিয়ার পরিচয় সামরিক রাষ্ট্র হিসেবে।
তারাই প্রথম। অ্যাসিরীয়রা লোহার অস্ত্রে সজ্জিত বাহিনী গঠন করে, যুদ্ধ রথের ব্যবহার করে। কি করে তারা? অ্যাসিরীয়রা। কারা? অ্যাসিরীয়রা। অ্যাসিরীয়রা। হ্যাঁ, অ্যাসিরীয়রা প্রথম বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করে। তারা, বৃত্তটা কি গোল, পৃথিবীটাও গোল। এই যে 360 ডিগ্রিতে বৃত্তকে, পৃথিবীকে তারা 360 ডিগ্রিতে বিভক্ত, মানে ইয়ে করে, কি করে, ভাগ করে। বৃত্তকে 360 ডিগ্রিতে তারা ভাগ করে। কারা? অ্যাসিরীয়রা। পৃথিবীতে সর্বপ্রথম তারা এই যে ল্যাটিটিউড এবং লংজিটিউড, অর্থাৎ পৃথিবীকে তারা অক্ষাংশ এবং দ্রাঘিমাংশে ভাগ করেছিল। অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ, 360 ডিগ্রি কোণে তারা পৃথিবীকে কি করেছিল, ভাগ করেছিল। কারা? এই যে অ্যাসিরীয়রা। দেখছো তারা কত উন্নত ছিল। বাংলাদেশ তাদের থেকে অনেক পিছিয়ে বর্তমানে, আর সেটি তো অনেক হাজার বছর আগের কথা। এবার আসি আমরা ক্যালিডীয় সভ্যতা, সেটিও ছিল মেসোপটেমীয় সভ্যতার অংশ। ব্যাবিলন শহরকে কেন্দ্র করে গড়ে ওঠায় ক্যালিডীয় সভ্যতা ইতিহাসে নতুন ব্যাবিলনীয় সভ্যতা নামেও পরিচিত। ওই যে ব্যাবিলনীয় সভ্যতাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। ক্যালিডীয় সভ্যতার স্থপতি ছিলেন সম্রাট নেবুচাঁদ নেজার, ওই যে আমি যার কথা বললাম, ঠিক আছে, সম্রাট নেবুচাঁদ নেজার। উনি হচ্ছে তাড়িয়েছিলেন ইউরোপ ওখান থেকে। এগুলো শুনতে ভালো লাগে। এরপরে জার্মান থেকে ইহুদিদেরকে কে তাড়িয়েছে বলো তো? জার্মান থেকে ইহুদিদেরকে কে তাড়িয়েছে? হিটলার। সাবাস, হিটলার। হিটলার। অ্যাডলফ হিটলার। হ্যাঁ, দেখছো আমি বলছি না, আমার হচ্ছে মন ভালো নেই আজকে, এই জন্য কথা আটকিয়ে পড়ে মুখে। অ্যাডলফ হিটলার জার্মান থেকে ইহুদিদেরকে কি করেছে? তাড়িয়েছে। অ্যাডলফ হিটলারের হচ্ছে বই আছে গুরুত্বপূর্ণ, মেইন ক্যাম্প। আমরা যখন বিশ্বযুদ্ধ পড়বো তখন অ্যাডলফ হিটলার সম্পর্কে পড়বো, জার্মান সম্পর্কে যখন পড়বো। এবং জার্মানে হচ্ছে কি আছে তোমার, বার্লিন, বার্লিন প্রাচীর, সেগুলো আমরা সেখানে পড়বো। এই যে ক্যালেডীয় সভ্যতার নেবুচাঁদ নেজার, তিনি সম্রাজ্ঞীর সন্তুষ্টি বিধানের জন্য নগর দেয়ালের উপর এক মনোরম উদ্যান নির্মাণ করেছিলেন ইতিহাসে, যা ব্যাবিলনের শূন্য উদ্যান নামে পরিচিত। তাহলে ব্যাবিলনের শূন্য উদ্যান নির্মাণ করছেন কে ভাই? নেবুচাঁদ নেবুচাঁদ নেজার। নেজার। এবং এটি নেজার। কোথায় আছে বলতো? ব্যাবিলন সভ্যতার বা ক্যালদীয় সভ্যতার অংশ। এটি আছে কোথায় এখন? ইরাকে আছে। কোথায় আছে? যেহেতু ইরাক হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতার অংশ, বড় অংশ জুড়ে হচ্ছে ইরাক। ব্যাবিলনের শূন্যস্থান কোথায় অবস্থিত? ইরাকে। যদি দেশ ভিত্তিক দিয়ে থাকে যে কোথায় অবস্থিত, ইরাকে, তাহলে এটি প্রাচীন পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটি। কোনটা? ব্যাবিলনীয় সভ্যতা। দেখি সপ্ত আশ্চর্যের আর কয়েকটি কেউ বলতে পারো কিনা? ইতালির রোম শহর, বাংলাদেশের সুন্দরবন। সপ্ত আশ্চর্য? জি। বাংলাদেশের সুন্দরবন? এখানে একটি বুঝতে হবে কিন্তু, ইউনেস্কো যেটাকে কি করেছে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা দিয়েছে, সেটি সপ্ত আশ্চর্য নাও হতে পারে। দেখো এই যে ইয়ে তা- আছে, ব্যাবিলনের শূন্য উদ্যান, এরপরে হচ্ছে মিশরের পিরামিড, হ্যাঁ, এরপরে ইন্ডিয়ার আগ্রাতে যমুনা নদীর তীরে অবস্থিত আগ্রার তাজমহল, এগুলো হচ্ছে কি, জি। বুঝতে পারছো? এবং জি। আইফেল টাওয়ার ফ্রান্সের গুস্তাভ আইফেল কর্তৃক নির্মিত। এরপরে স্ট্যাচু অফ লিবার্টি, ফ্রান্স যাকে ইয়াকে উপহার দিয়েছিল 100 বছর পূর্তি উপলক্ষে, যুক্তরাষ্ট্রকে দিয়েছিল। সেগুলো হচ্ছে তাহলে সুন্দরবন হবে না ভাইয়া? সুন্দরবন। সপ্তাশ্চর্যের মধ্যে হবে না? না, আমার জানা মতে সুন্দরবন সপ্ত আশ্চর্যের মধ্যে নেই, না। নির্মাণ, নির্মাণ, দেখো আমি যেগুলোর কথা বললাম, সেগুলো কি ভাই প্রাকৃতিক না মানুষ নির্মাণ করছে বলো? মানুষ নির্মাণ করেছে। মানুষ নির্মাণ নির্মাণ করছে। করছে। পিরামিড কারা নির্মাণ করছে? মানুষরাই নির্মাণ করছে। মানুষ। আগ্রা তাজমহল কারা? মানুষরা। শূন্য উদ্যান কারা? সম্পূর্ণ মানুষরা। প্রাকৃতিক। আইফেল টাওয়ার কারা? মানুষরা। তা আশ্চর্য হবে সেইগুলো, বুঝতে পারছো? সুন্দরবন জি। মানুষ নির্মাণ করছে? না। 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 রাহাতের পূর্বপুরুষরা মানে নির্মাণ করতে পারে? কে বলছে এটা?
আচ্ছা যাই হোক, আমি রাহাতের কথা বললাম কিন্তু কে বলছে আমি জানি না। রাহাত কি বলছে, না সরি, রাহাত না সিফাত, কি বলি। ও হ্যাঁ, সিফাত মামার আব্বু হয়তো করেছে। ক্যালেডিওরা প্রথম ভালো হইয়া সপ্তাহকে ভালো সাত হইয়া দিনে বিভক্ত করে ভালো হইয়া ক্যালেডিওরা। তাহলে সপ্তাহকে কারা, এগুলো ইম্পর্টেন্ট কিন্তু, কারা সপ্তাহকে 7 দিনে বিভক্ত করে? ক্যালোটি কালাটিয়া সভ্যতা। ক্যালোটি মেসোপটেমিয়ার অংশ। আবার প্রতিদিনকে 12 জোড়া ঘন্টায় বা 24 ঘন্টা আর কি, ঠিক আছে, 12 জোড়া। কারা? এটাও ইম্পর্টেন্ট, ক্যালিডিওরা। ক্যালিডিওরা। ক্যালিডিওরা 12টি নক্ষত্রপুঞ্জের সন্তান পান, তা থেকে 12টি রাশিচক্রের 12 জোডিয়াক সার্কেলস সৃষ্টি করে। এটা দরকার নেই, রাশিচক্র আমার পছন্দ না, এই জন্য তোমাদেরও পরামর্শ। দেখো, প্রাচীন মিশরীয় সভ্যতা, আমরা এতক্ষণ যা পড়লাম তা ছিল মেসোপটেমীয় সভ্যতা, তাই না? মেসোপটেমিয়া। পিডিএফ দিয়ে দিব, না। সুন্দর মতো তোমরা পড়লে এটা হয়ে যাবে। এরপরে যেটি আছে মিশরীয়, প্রাচীন মিশরীয় সভ্যতা। দেখো মিশরীয় সভ্যতা বা ইজিপটিয়ান সভ্যতা, ঠিক আছে, ইজিপশিয়ান সভ্যতা, সিভিলাইজেশন। দেখো, প্রাচীন মিশরীয় সভ্যতা আফ্রিকা মহাদেশে মিশরে নীল নদ অববাহিকায় বিকশিত হয়েছিল। নীল নদ, পৃথিবীর সর্ববৃহৎ নদ কোনটি ভাই? নীল নদ। নীল নীলনদ। নদ। মিশরের নীল নদ, ওই যে সৈয়দ মুজতবা আলী না নীল নদ আর পিরামিডের দেশ লিখেছেন। হুম। এসএসসি তে ছিল, তোমরা পড়ছো নীল জি। নদ আর পিরামিডের দেশ? হ্যাঁ, এই পড়ছি। কথা কোথায় যেন ছিল এটা, যাই হোক। এই মিশর, মিশর সম্পর্কে আমরা আরো যদি বলি, মিশরের হচ্ছে কি, ওই পিরামিড গুলো হচ্ছে মিশরে ছিল, নীল নদ। এবং ইসলামের ইতিহাসে, বা আমি সেটা তো তোমাদের পরীক্ষা আসবে না, কিন্তু এই যে নীল নদের যে ইয়েটা আর কি, হ্যাঁ, পৃথিবীতে জান্নাত থেকে কয়েকটি ইয়ে আছে আর কি, লাইন আছে, সেখান থেকে মিশরের নীল নদ বলা হয়েছে, হাদিসে আসছে যে মিশরের নীল নদ, আজোয়া খেজুর, এরপরে হচ্ছে তোমার হাজরে আসওয়াদ, এগুলো হচ্ছে জান্নাত থেকে এসেছে পৃথিবীতে। দেখো এই তাহলে ফোরাত বড় নদ। ফোরাত নদী তো জানা ছিল। হ্যাঁ, ফুরাত ফোরাত নদী। নদী। হ্যাঁ, লাউহে মাহফুজ। আচ্ছা দেখো, এই যে নীল নদ তাহলে হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ নদ, মানে বৃহত্ত বলতে কি এটা দীর্ঘ, ঠিক আছে। আর জি ভাইয়া। প্রশস্ততম নদী কোনটি বলো তো? আমাজন, আমাজন। প্রশস্ত কোনটি? অ্যামাজন। আমাজন। আমাজন। দীর্ঘ বলতে কি বলো তো? দৈর্ঘ্যের দীর্ঘ দিক দিয়ে বড়। দৈর্ঘ্যের দৈর্ঘ্যের দিক থেকে থেকে বড়। বড়। ওকে, তাহলে এই জন্য মিশরকে নীল নদের দান বলা হয়। তোমরা যারা হচ্ছে ইয়াতে পড়ছো, মাদ্রাসায় পড়ছো, ইসলামের ইতিহাসে আছে না এটা, মিশরকে নীল নদের হুম। দান বলা হয়। সভ্যতার ভিতরে সবচেয়ে হয়তো গিফট অফ নীল। মিশরের সভ্যতায় সবচেয়ে বেশি অবদান রয়েছে। হুম। এরপরে প্রাচীন মিশরের রাজাদের বলা হতো ফারাও, কি বলা হইতো? ফারাও। ফারাও, খুফু, ফারাও। পিরামিড। আর রাশিয়ার সম্রাটদের বলা হয়তো কাইজার, জার্মান সম্রাটদের বলা হয়তো জার, ঠিক না? জি। জি। জানো? জানতাম এগুলোই না। তো আসবে। ওই দুটো। রাশিয়ারদেরকে জার নাকি কাইজার বলো, রানিংটা হবে জার। স্যার রাশিয়া। রাশিয়াতে জার আর জার্মানি জার্মানি। কাইজার, ঠিক না? জি জি, রাশিয়া যার। জার্মানি কাইজার, হ্যাঁ। আর মিশরের রাজাদের বলা হতো ফারাও। এই যে বলে ফারাও থেকে আমরা যে বলি ফেরাউন, এই ফারাও থেকে মেইনলি ফেরাউন, বুঝতে পারছো? আমরা তো একজনকে ফারাও, ফেরাউন চিনি, কিন্তু ফেরাউন কি একজন? একজন না। কারণ ওই সমস্ত যত রাজা ছিল ওই সময় সব সব কি বলা হতো? ফেরাউন বা ফারাও। প্রথম ফেরাউন, দ্বিতীয় ফেরাউন, এভাবে, বুঝতে পারছো? তো ওই যে জি। আমরা যাকে বিখ্যাত ফেরাউন নামে চিনি, তিনি হচ্ছেন তাদের মধ্যে একজন ফারাও বা ফেরাউন। তাই মিশরীয় আচ্ছা, রাজাদের বলা হতো ফারাও। আমরা মিশর সম্পর্কে আরো জানবো যখন আফ্রিকা মহাদেশ সম্পর্কে পড়বো তখন। দেখো, 5,000 থেকে 3,200 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়ে মিশরকে প্রাক রাজবংশীয় যুগ বলা হয়। এই সময় মিশর কতগুলো ছোট ছোট নগর রাষ্ট্রে বিভক্ত ছিল, এগুলো তোকে বলা হতো নোম। কি বলা হইতো? নোম, নো। নোম। নো।
তিন হাজার 200 খ্রিস্টপূর্বাব্দে মেনেস নামে এক রাজা সমগ্র মিশরকে একত্রিত করে নগর রাষ্ট্র গোড়াপত্তন করেন। কি করেছেন ভাই? নগর রাষ্ট্রে গড়ে তোলেন, নগর রাষ্ট্র একত্রিত করে। তার মানে এখানেও হচ্ছে কি হয়েছে, রাষ্ট্রের উদ্ভাবন হয়েছিল, ওই যে গ্রিকের মতো, গ্রিসের মতো। দক্ষিণ মিশরের মেমফিস এর রাজধানী। এভাবে মিশরের রাজবংশের সূচনা ঘটে। ফারাও চতুর্থ অর্থাৎ চতুর্থ ফেরাউন আমেনহোটেপ, তার নাম কি? আমেনহোটেপ বহু দেবতার পরিবর্তে একমাত্র সূর্য দেবতার আরাধনার কথা প্রকাশ করেন। সূর্য দেবতার নাম দেওয়া হয় এটন। দেবতার নামের সাথে মিল রেখে নিজের নাম রাখেন ইখনাটন। এভাবে ইখনাটন সভ্যতার ইতিহাসে সর্বপ্রথম ঈশ্বরের ধারণা দেন। এই যে মিশর, সরি, ফারাউন, ফেরাউন আমরা জানি নিজেকে খোদা দাবি দাবি করছেন, তাই না? জি। এই যে দেবতার নাম মিল রেখে নিজের নাম রাখেন ইখনাটন, সম্ভবত এই ফেরাউনই সেই ফেরাউন। ইখনাটন হচ্ছে ওই যে কিসের, এভাবে। কেউ কি কিছু বলতেছো? তাহলে পৃথিবীর সর্বপ্রথম এই যে কে ঈশ্বরের ধারণা দেয় ইতিহাসে, কে? সভ্যতার ইখনাটন। ইতিহাসে। কিসের ইতিহাসে? সভ্যতার ইতিহাসে। অর্থাৎ এগুলো হচ্ছে ধারণাটা কি রকম ছিল? ব্যক্তির বা হচ্ছে কি, কি বলা হয় এটাকে, মন গড়া। রাজা ইখনাটনের স্ত্রী নেফারতিতি মিশরীয়দের কাছে ছিলেন সৌন্দর্য ও গৌরবের প্রতীক। আল্লাহ আজান দিতেছে। মিশরীয়রা একটি লিখন পদ্ধতি উদ্ভাবন করেছিলেন, এটি খুব ইম্পর্টেন্ট। প্রথম দিকে ছবি এঁকে এঁকে মিশরীয়রা মনের ভাব প্রকাশ করতো, চিত্র এঁকে, ছবি এঁকে, হ্যাঁ, পশু পাখি এঁকে। তোমরা দেখবা ইউনিফর্ম যখন, হায়ারোগ্লিফিক যখন দেখবা, এক একটি ছবি ছিল এক একটি অক্ষরের প্রতীক। হ্যাঁ, এইভাবে আজকের মধ্যে যে তোমাদের লিখে লিখে পড়াচ্ছি, এরকম লেখা পদ্ধতি ছিল না, লিপি ছিল না। তারা ছবি এঁকে প্রকাশ করতো মনের ভাব। তো এই যে তাদের এই যে চিত্রলিপি, এটাকে বলা হয়তো কি ভাই? হায়ারোগ্লিফিক্স। এটা কি বলা হয়তো? এটা অনেক ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। তোমরা যখন আইসিটি তে সংখ্যা পদ্ধতি পড়ছো, তখন এই হায়ারোগ্লিফিক্স এর নাম শুনছো না সেখানে? জি। জি জি। হ্যাঁ, hieroglyphics। আমি কেন লারা দেই এক একটি, কারণ এক একটি লারা দিলে তোমরা এক একটি সূত্র দিয়ে আরেকটি মনে রাখা যায়। এখন এখন যদি তোমাদের লারা দিছি যে নাম্বার পদ্ধতিতে দেন লারা পড়ছো, চিনি ছাড়া। তখন তোমাদের মনে আসছে নিশ্চয়ই। তাহলে এই যে এগুলো হচ্ছে কি করতো তারা, এই গ্রিক শব্দ হায়ারোগ্লিফিক অর্থ কি? পবিত্র লিপি। হায়ারোগ্লিফিক অর্থ কি? পবিত্র লিপি, এটা তবে ইম্পর্টেন্ট। প্যাপিরাস নামক এই যে গাছ থেকে, নল খাগড়া জাতীয় যে গাছ, হ্যাঁ, এখান থেকে তারা এই যে ইয়ে কি করতো, বাকল দিয়ে তারা সাদা রঙের কাগজ তৈরি করতো। সেটা আবার এই প্যাপিরাস হচ্ছে কি, ওখানে লিখতো আর কি, প্যাপিরাসের উপরে। প্রাচীন মিশরীয়দের উল্লেখযোগ্য সাহিত্য গ্রন্থ হচ্ছে ডেথ অফ, বুক অফ ডেথ, মৃত্যুর বই। এটা দরকার নেই তোমাদের। এবং মিশরীয়দের মৃত্যুর পর আরেকটি জীবনের অস্তিত্বের প্রতি বিশ্বাস ছিল, যে পরকালে তারা জীবনে জীবিত হবে। কিন্তু সেখানে বলা হয়েছে সেখানেও আবার রাজা হবে, বুঝছো? ফারাও কে রাজা হবে? এখনকার যে রাজা মারা যায় সে পরবর্তীতেও আবার রাজা হবে, ফারাও বা ফেরাও। ফারাও রাজাদের মৃতদেহ সংরক্ষণের জন্য তৈরি করা হতো পিরামিড। এই পিরামিডের মধ্যে, বুঝছো, এই যে মমি করে রাখা হয়তো। পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম পুরাতন কীর্তিস্তম্ভ হচ্ছে পিরামিড। এটি বিশাল পাথরের তৈরি ত্রিভুজ আকৃতির সমাধি। এই পিরামিড থেকেই আসলে ত্রিভুজের ধারণা আসছে, তাই না? জি। মিশরের সবচেয়ে বড়, পুরাতন এবং আকর্ষণীয় পিরামিড হচ্ছে খুফুর পিরামিড। এই যে গিজার পিরামিড, যা খুফুর পিরামিড নামে পরিচিত, এটি ইম্পর্টেন্ট। তাহলে মিশরের সবচেয়ে বড় পিরামিড কার পিরামিড? খুফুর পিরামিড বা গিজার পিরামিড। এটির উচ্চতা ছিল কত? 450 ফুট। কত ফুট? 450 ফুট, 450।
মিশরীয় ভাস্করদের সবচেয়ে বড় গৌরব অর্থ স্পিংস। স্পিংস মিশরীয় ভাস্করদের সবচেয়ে গৌরব কি? স্পিংস। স্পিংস কিরকম দেখো তোমরা? এই যে পাথরের গায়ে ফুটিয়ে তোলা হতো এই ভাস্কর্য দেখো। স্পিংসের দেহ সিংহের আকৃতির আর মাথা ছিল ফারাওয়ের। দেহটা ছিল কিসের তোমরা দেখো, মিশর লিখে গুগলে সার্চ দিও, তখন দেখো এইসব ছবি চলে আসবে। ইজিপ্ট লিখো, স্পিংসের দেহ। আমি তোমাদেরকে কি দেখাবো? না, আমরা দেখে নেবো পরে। এখন দেখা দরকার নেই। স্পিংসের দেহ সিংহের আকৃতি আর মাথা ছিল ফারাওয়ের। ফারাওদের আভিজাত্যের প্রতীক ছিল এই মূর্তি। কোনটি? স্পিংস। সবচেয়ে বড় যেটা ভাস্কর্য সেটা ছিল কি এই স্পিংস। মিশরীয়রা সর্বপ্রথম 12 মাসে 1 বছর, 30 দিনে 1 মাস এই রীতি চালু করে। কারা? মিশরীয়রা। মিশরীয়। কিন্তু কিন্তু ওই যে বললাম, সপ্তাহে 7 দিন 24 ঘন্টা, এটা কারা আবিষ্কার করছে? এই দুইটার মধ্যে কিন্তু তোমাকে ব্যাগ পার্থক্য ছিল দেখতে নি হবে। এই যে ক্যালিডিওরা, ঠিক গ্যারেন্টি আছে? গ্যারেন্টি এটার মধ্যে একটা গুলিয়ে ফেলো না কিন্তু। এই যে মিশরের রাজাদের বলা হয়তো ফারাও, এটা ইম্পর্টেন্ট। মিশরকে নীল নদের দান বলা হয়। যেহেতু ফারাও মৃত্যুর পর পরকালে রাজা হবেন, সেহেতু তার মৃতদেহকে পচন থেকে রক্ষার জন্য, এবার বোঝো কি রকম মানুষরা হচ্ছে তাকে পচাইতে, যাতে পচে না যায় এই জন্য রক্ষা করতেছে, আবার বলতেছে সে নাকি রাজা হবে। দেখছো কি কাহিনী! ইস, সে পচে যাবে মরার পরে, এই জন্য তাকে মমি করে রাখে, অথচ সে নাকি আবার রাজা হবে। কাহিনীটা কিরকম ইন্টারেস্টিং না? ওরা জি। শ্রদ্ধা দেখি থাকতে পারি। এই বর্তমানে আ- আ- বিভিন্ন ইয়ার মতো, যাই হোক বলতে চাই না, কারণ এখানে হচ্ছে বিভিন্ন ধর্মাবলম্বীর কেউ থাকতে পারেন, আছে কিরকম দেখি। রিদ্দিমা ইনশাল্লাহ। রাহি আছে এখানে? রিদ্দিমা রাহি, ওকে মায়ের আছে, ও ক্লাস করতেছে না। আরেকটা জিনিস আমরা ভাই লিখি, সার্পেন্ট অফ নেল। হ্যাঁ, রানী, তোরা মিশরের রানী ক্লিওপেট্রার নাম শুনছো না? না ভাইয়া। না, মিশরের রানী ক্লিওপেট্রা। মিশরের রানী ক্লিওপেট্রাকে বলা হয় সার্পেন্ট অফ নেল, নীল নদের সাপ বলা হয়। সাপ। মিশরের রানী ক্লিওপেট্রার অনেক ইন্টারেস্টিং কাহিনী ছিল। সে তার নিজ ভাইদেরকে হচ্ছে বিয়ে বিয়ে করছিল। হ্যাঁ, এরপরে হচ্ছে অনেক কাহিনী আছে, তোমরা চাইলে আমি সেগুলো তোমাদের দিতে পারি পরে। এত পড়ো না। মিশরের রানী আজকাল দিব না। ক্লিওপেট্রা, তাকে নীল নদের সাপ বলা হইতো, এবং সে একজনকে বিয়ে করত, তার রক্ত দিয়ে হচ্ছে গোসল করত। সেটা আশ্চর্য ঘটনা। শাকচুন্নি শাকচুন্নি। একদম সাবধান। ওই জন্য এটা সাপ বলাই যাবে। এই ছিল আমাদের আজকের আলোচনা, ছিল মিশরে। বেশি দেব না, বেশি দিলে তোমরা আবার একেবারে মাথা ঘুরে পড়ে যাইবা। হ্যাঁ, হজম ব্যাবিলনীয় হবে না ভাইয়া। মেসোপটেমিয়া এবং হজম মিশরীয়। হবে। হ্যাঁ, এটা তোমাদের পিডিএফ দিয়ে দেবো, এখনই দিয়ে দিচ্ছি পিডিএফটা। একদম ঠিক টাইমে ক্লাস শেষ হলো ভাইয়া। ঠিক টাইমে ক্লাস শেষ হলো নামাজের সময়, হ্যাঁ? জি। জি। আচ্ছা, আমি তোমাদেরকে এখন দিয়ে দিচ্ছি। কি উঠতেছে না কেন? পিডিএফ